الله أكبر الله أكبر দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় মেয়র জোহরান মামদানির। পর্তুগালের সবচেয়ে বড় জামাতে মুসল্লিদের ঢল। ইরানের সামরিক ঘাঁটিতে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা, হরমুজে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। লেবাননের দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। টায়ার শহর থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশের পর ব্যাপক হামলা, পাল্টা জবাব হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান সহ 7 ফিলিস্তিনির প্রাণহানি। উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের বোর্ড অফ পিসে আর্থিক সংকট, অনুদান দেয়নি কেউ। এবং ইবোলার সংক্রমণ ছড়ানোয় কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করল উগান্ডা। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, অঞ্চলটিতে ভ্রমণকারীদের ওপর 30 দিনের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। শুরুতেই দেশের ঈদ জামাতের খবর। এই মুহূর্তে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন ফারুক ভুইয়া রবিন। সরাসরি প্রথমে যাচ্ছি কিশোরগঞ্জে।
ঈদগাহ মাঠের বরাবরই জামাতকে দেওয়া হয়। এখন নামাজটা দেখাচ্ছি, আপনারা নামাজ سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঈদের নামাজ আদায় শেষে বাবা মায়ের কবর জিয়ারত করছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে।
লাইভে আছে নিয়ে যাই কাইটা নিয়ে যাই নিয়ে আসেন। জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা মার কবর জিয়ারত করছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারতের কলকাতায় রেড রোডে এবার পবিত্র ঈদুল আজহার জামাত হচ্ছে না। ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহাসিক ব্রিগেড ময়দান গ্রাউন্ডে। আমার যে পেছনে চলছে পবিত্র ঈদুল আজহার ঈদের প্রথম জামাত। আর এবারই এই বছর নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার আসার পরে প্রথম এই ঈদ অনুষ্ঠান হচ্ছে এবং এই ঈদ এই নামাজকে ঘিরে কিছুটা আলোচনা সমালোচনা উঠছিল, কারণ ঠিক এখান থেকে 500 মিটার দূরেই হয়েছে ঐতিহাসিক রেড রোড এবং সেই রেড রোডেই কিন্তু এতদিন কলকাতার আশেপাশে যে শহরতলি থেকে লাখো লাখো মুসল্লিরা ঈদের এই পবিত্র জামাতে অংশ নিতেন। কিন্তু এবার যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো খোলা ময়দানে বা খোলা মাঠে বা মসজিদের বাইরে কোনো ধরনের এই নামাজ পড়া যাবে না, এবং সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে, এবং শুধু তাই নয়, রেড রোড থেকেও ঈদের যে এই নামাজটি সরিয়ে নিয়ে আসা হয় এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কারণ আপনি জানেন যে এই এখানে যে এখানে যে জামাত নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, কার্যত আজকে এখানে আসা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে রেড রোডের থেকেও যেহেতু বড় ব্রিগেড মাঠ ময়দান, সেখানে পরিসর বেশি এবং প্রকৃতির একটা বৈচিত্র্য রয়েছে, গোটা কলকাতার একটি ভিউ রয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টিও এখানে রয়েছে। কারণ রেড রোড আপনারা জানেন যে একটি সরু রাস্তা এবং সেই রাস্তাটি দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করত, সেখানে নিরাপত্তার একটি কমতি ছিল। সেখানে দাঁড়িয়ে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে এই যে কাতারে কাতারে লাখো লাখো মুসলিমরা কিন্তু আজকে সমবেত হয়েছেন তাদের পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য। আপনি জানেন যে গত এই চলতি মাসের 9 তারিখে পশ্চিমবঙ্গে নতুন যে সরকার বিজেপি সরকার শপথ গ্রহণ করার মধ্য দিয়ে নতুন সরকার শুরু হয় এবং এই সরকারের আসার পরই বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষ করে পশু জবাই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে এই রাজ্যটির 30% সংখ্যালঘু মানুষ ভারতীয়, তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি জানেন যে এবার কুরবানির যে হাট, সেই হাটও কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও সে অর্থে গরুর হাট সেটি দেখা যায়নি এবং কোথাও গরুর হাটের বাইরে আমরা কিন্তু দেখেছি যে সেখানে ছাগল এবং ভেড়ার হাট আমরা দেখেছি। তো সেই একটি ক্ষোভ বা একটি কষ্টের জায়গাতেও রয়েছেই এবং আজকে এই যে নামাজ আদায় করার আগে যারা এখানে এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা অনেকেই বলছেন যে আসলে দেখুন, সরকারের যে নিয়ম সেই সরকারের নিয়ম অবশ্যই মানতে হবে, খোলা জায়গাতে নয়, বরং এই ধরনের জায়গাতে নামাজ আদায় অনেক বেশি নিরাপদ। কিন্তু সরকারের কাছ থেকে আসলে আমরা ভারতীয় হিসেবে সম্মান আশা করছি, আমরা চাই মর্যাদা। যেখানে একই রাস্তায় পুজোর মিছিল হয়, একই রাস্তায় যখন অন্য ধর্মের আয়োজন হয়, সেখানে আমাদের এই ঈদের নামাজ আদায়ের নামাজের যে সুযোগ সেটি যেন সরকার নিশ্চিত করে। আমরা এখন সম্মানের জায়গাটাই চাই। শুধু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই রেড রোডে নয়, আপনারা জানেন যে রেড রোডের পাশে আজকে ব্রিগেড ময়দানে নয়, আজকে জেলা শহরগুলোতেও একই রকম ভাবে নির্দিষ্ট জায়গায় কিন্তু নামাজ আদায় করা হচ্ছে এবং সেই নামাজের জন্য রাজ্যের নতুন সরকার তারা প্রশাসনিকভাবে নামাজ যারা আদায় করতে আসছেন তাদের যাতে নিরাপত্তা এবং তাদের যাতে কোনো ধরনের আপনি জানেন যে প্রচুর দাবদাহ চলছে, পর্যাপ্ত অজুর ব্যবস্থা এবং এখানে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে এবং যারা এখানে নামাজ পড়তে আসছেন তাদের জুতো
রাখার জন্য বা তাদের জিনিসপত্র রাখার জন্য কিন্তু আলাদা শোকেস রাখা হয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের প্রশাসনিক উদ্যোগের ক্ষেত্রে একটি ইতিবাচক মনোভাব দেখা গেলেও কিন্তু আজকে যে এই রেড রোডের বাইরে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে যতটা ঠিক আসার কথা ছিল বলে আয়োজকরা মনে করছেন, যতজন এই এত বড় একটি মাঠে উপস্থিত থাকার কথা ছিল ঠিক সেই সংখ্যক কিন্তু মুসল্লিরা এবার আসেননি বলেই মনে করা হচ্ছে। এটি কিন্তু আমরাও যারা অনেক বছর বহু বছর ধরে রেড রোডের ঈদের জামাত আমরা কভার করে আসছি, আমাদেরও মনে হয়েছে যে রেড রোডের জামাতে আসা মুসল্লিদের তুলনায় এত বড় মাঠ হওয়া সত্ত্বেও ব্রিগেডের এই ময়দানে কিন্তু তুলনামূলকভাবে কম সংখ্যক যে মুসল্লিরা তারা সমবেত হয়েছেন। এখানে দুটো কারণ স্থানীয়রা বলছেন। একটি কারণ হচ্ছে যে অনেকেই শেষ মুহূর্তে জানেন না ঠিক কোথায় নামাজের। কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া পর্তুগাল, কানাডা সহ বিভিন্ন দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ। ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ফিলিস্তিনি সহ নির্যাতিত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দেয়া হয় পশু কোরবানি। ইউরোপে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিন সহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও তার্কিস মসজিদগুলোতে দুটো করে ঈদের জামাত হয়। ইতালির রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 50টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন অনেকে। ফ্রান্সের প্যারিসে প্রধান মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে 3টি ইনডোর স্টেডিয়ামে উদযাপিত হয়েছে ঈদুল আজহার জামাত। সবচেয়ে বড় জামাত হয়েছে এসপো মুসলিম সেন্টারের আয়োজনে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত আয়োজিত হয়। দেশের মতো করেই খোলা মাঠে ঈদগাহের আদলে ঈদুল আজহার নামাজ আদায় করেছে কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটি। শহরের বাংলা টাউন হিসেবে পরিচিত ডেনফোর্থ এলাকায় ডেন্টোনিয়া পার্কে সকাল 10টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজা সহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীরাও ঈদের জামাতে অংশ নেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদের জামাতটি হয় জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন স্কুল মাঠে। ব্রোঙ্কসের বাংলা বাজারে ঈদের জামাতে অংশ নেন মার্কিন কংগ্রেসের সদস্য আলজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুধু নিউ ইয়র্ক সিটিতে 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় মুসল্লিদের ঢল নামে বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জেরুজালেম, সিরিয়া, মিশর, লিবিয়া ও ইরাকের মসজিদগুলোতে ভিড় করেন লাখো মুসল্লি। ফিলিস্তিনের আল আকসা থেকে শুরু করে ইরাকের কারবালা সবখানেই ঈদের জামাতে ধ্বনিত হয় শান্তি, সমৃদ্ধি ও মুক্তির আকুতি। চিরচেনাই আনন্দের আবহেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে বুক ফাটা হাহাকার আর মুক্তির প্রার্থনা। পবিত্র ঈদুল আজহার বরকতময় সকালে ফিলিস্তিনিদের ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢল নামে হাজারো মুসল্লির। অবরুদ্ধ জেরুজালেমে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা।
তবে উৎসবের এই দিনেও তাদের মন জুড়ে রয়েছে গাজা ও পশ্চিম তীরের অবনীয় দুঃখ দুর্দশা। পুরো মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসুক, পবিত্র জেরুজালেম সহ সমগ্র ফিলিস্তিন দখলদারিত্ব থেকে চিরতরে যেন মুক্তি পায়, এই প্রত্যাশাই আমাদের। ঈদের আনন্দের ছোঁয়া লেগেছে লিবিয়াতেও। দেশটির ত্রিপোলিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদের নামাজ আদায় করেন সাধারণ মানুষ, যেখানে তাদের প্রধান প্রার্থনা ছিল দেশের রাজনৈতিক ঐক্য ও সমৃদ্ধি। আমরা চাই মুসলিম বিশ্বের মানুষগুলো শান্তি এবং সমৃদ্ধিতে বাঁচুক। জেরুজালেমের দখলদারিত্ব বন্ধ হোক, বিশেষ করে পশ্চিম তীর এবং গাজায় হামলা বন্ধ করতে হবে। অন্যদিকে মিশরের কায়রোতেও রাস্তায় উৎসবের চিরচেনা আমেজ। রং বেরঙের বেলুন হাতে মেতে উঠেছে শিশুরা। স্থানীয়রা বলছেন ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ, যার মূল উদ্দেশ্য হল কুরবানির মাংসের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। একই সময়ে ইরাকের কারবালা নগরীর ইমাম হোসেনের মাজার এবং যুদ্ধবিধ্বস্ত মুসুলের আল নুরি মসজিদে জাঁকজমকপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে উৎসবের এই আলো পুরোপুরি স্পর্শ করতে পারেনি সিরিয়ার রাজধানী দামেস্কের সাধারণ মানুষকে। সেখানে আলথানা মসজিদে ঈদের নামাজ আদায় করলেও তীব্র অর্থনৈতিক সংকট আর কর্মহীনতার কারণে বিষাদের ছায়া নেমে এসেছে জনজীবনে। শিউলি রোজা, সময় সংবাদ। আজ পবিত্র 11 জিলহজ, হজের চতুর্থ দিন। আজ মূলত জামারায় কঙ্কর বা পাথর নিক্ষেপের দিন। প্রতি বছর হাজিরা মিনা প্রান্তরের জামারায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন। 11 জিলহজ শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করা হলেও 11 ও 12 জিলহজ 3 জামারায় ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করেন তারা। এ বিষয়ে সৌদি থেকে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হযরত ইসমাঈল আলাইহিসসালাতুওয়াসসালামকে জবেহ করার মহান পরীক্ষার সময় অভিশপ্ত শয়তান যখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিল, তখন তাকে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম। শয়তানের সেই কুপ্ররোচনা থেকে বাঁচার ঐতিহাসিক প্রচেষ্টাকে স্মরণ করেই প্রতি বছর মিনার ময়দানে শয়তানকে পাথর নিক্ষেপ করেন আল্লাহর মেহমানরা। হাজিদের জন্য সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ শরীফের তাওয়াব, জামারায় পাথর নিক্ষেপ এবং যারা হাজি নন তাদের উপর পশু কোরবানির আমল জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটি ইবাদতই মূলত হযরত ইব্রাহিম, হযরত হাজেরা ও হযরত ইসমাঈল আলাইহিমুসসালামের ত্যাগ ও সংগ্রামের এক একটি অনন্য দৃষ্টান্ত। হাজিদের এসব গুরুত্বপূর্ণ কার্যাবলীর মূল কারণ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতের পাথর নিক্ষেপের বিধান মূলত আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। আর এই চিরন্তন বাণীকে ধারণ করেই প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা লাখো হাজি এই বিধানগুলো নিখুঁতভাবে পালন করেছেন এবং দলে দলে আল্লাহ তাআলার মহান জিকিরে শামিল হচ্ছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব। মক্কা ইরানি হাজিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে এবছর মাত্র 30,000 ইরানি পবিত্র হজে অংশ নিয়েছেন। অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে খুতবায় মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধের প্রশংসা করেছেন দেশটির এক ধর্মীয় নেতা। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার আঁচ লাগলো পবিত্র মক্কা নগরীতেও। হজ পালনের উদ্দেশ্যে ইরান থেকে যাওয়া হাজিরা মক্কায় একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এ সময় ফিলিস্তিন, লেবানন সহ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ডিসি ও তেল আবিবের ভূমিকার কঠোর সমালোচনা করেন তারা। ইসরায়েল আল্লাহর শত্রু, এমনকি যুক্তরাষ্ট্র আল্লাহর শত্রু বলে স্লোগান দেয় ইরান থেকে যাওয়া হাজিরা। পাশাপাশি ইরানের নেতৃত্বের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এবছর ইরান থেকে পবিত্র হজে অংশ নেওয়ার কথা ছিল 86,700 জনের। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মাত্র 30,000-এর কয়েকজন বেশি ইরানি নাগরিক হজ পালনের জন্য সৌদি আরব সফর করছেন। এদিকে বুধবার ইরান
ইরান জুড়ে ঈদুল আজহা উদযাপন হয়। দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের মাঠে। এই জামাতে দেশটির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এবং সামরিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। ঈদের নামাজের প্রথম খুতবায় হুজ্জাতুল ইসলাম খাতামি বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান। দ্বিতীয় খুতবায় দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের সময় তেহরানের রাস্তায় ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন এই ধর্মীয় নেতা। শেখ সাদেম আরজান, সময় সংবাদ। ইসরায়েলে নির্বিচার হামলায় লেবাননে মলিন ঈদ আনন্দ। ঈদের দিন রাতেও লেবাননে নির্বিচার হামলা চালায় দখলদার বাহিনী। এতে চরম উৎকণ্ঠার মধ্যে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। একই পরিস্থিতি অবরুদ্ধ গাজা উপত্যকাতেও। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবারের ঈদুল আজহা এসেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়ে। সেখানে আনন্দের কোনো জায়গা নেই, আছে শুধু হারানোর দীর্ঘশ্বাস। ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে উৎসব সারা বিশ্বের কোটি কোটি মুসলমান উদযাপন করছেন, গাজার মানুষের কাছে তা আজ এক চরম অগ্নি পরীক্ষা। যুদ্ধ কেড়ে নিয়েছে তাদের ঘরবাড়ি, বন্ধু বান্ধব এবং উৎসবের সেই চেনা আনন্দ। ঈদের নতুন পোশাকের বদলে গাজার শিশুদের গায়ে আজ ধুলোবালি আর কান্নার দাগ। যে ঈদের দিনে ঘরে ঘরে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে আজ কেবলই শূন্যতা আর প্রিয়জন হারানোর হাহাকার। বিশ্ব যখন উৎসবে মেতেছে, গাজার বাসিন্দারা তখন কেবলই লড়ছে বেঁচে থাকার জন্য। ইসরায়েলি কঠোর অবরোধের কারণে এবারও গাজা উপত্যকা থেকে কোনো হজযাত্রী পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হতে পারেননি। পবিত্র মক্কা শহরে যখন লাখো কণ্ঠের লাভবাহিক ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, গাজার আকাশ তখন কাঁপছে বোমার আওয়াজে। নিষেধাজ্ঞা, অবরোধ আর স্বজন হারানোর এই ঈদ ফিলিস্তিনিদের জন্য কোনো উৎসব নয়, বরং এক অনন্ত প্রতীক্ষা। অন্যদিকে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় এবারের ঈদুল আজহা এসেছে বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা এবং চলমান ইসরায়েলি হামলার মধ্য দিয়ে। পুরো অঞ্চল জুড়ে অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং নিরাপত্তার শঙ্কা এই উৎসবের চিরচেনা ঐতিহ্য কেড়ে নিয়েছে। একসময় যা ছিল স্বজনদের ভিড়ে ঠাসা ঘরবাড়ি আর পারিবারিক পুনর্মিলনের সময়, তা আজ রূপ নিয়েছে এক শূন্যতা আর আতঙ্কের দিনে। ইসরায়েলি হামলায় স্বজনহারা পরিবারগুলোর ঈদ শুরু হয়েছে উৎসবের বদলে নিস্তব্ধতার প্রিয়জনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। শেখ সাদেম আরজান, সময় সংবাদ। ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা বলে রয়টার্সকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। এদিকে হরমুজ ইস্যুতে ওমান আন্তর্জাতিক নিয়ম না মানলে তাদের উপরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিং ডাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ট্রাম্প দাবি করেন ওয়াশিংটনের চাপের মুখে তেহরানে শাসন ব্যবস্থার পরিবর্তন অর্জিত হয়েছে এবং ইরানি নেতৃত্ব এখন চুক্তি করতে আগ্রহী। তবে ইরানের খসড়া প্রস্তাবনায় এখনো মার্কিন প্রশাসন সন্তুষ্ট নয় উল্লেখ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্তোষজনক চুক্তি না হলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও ট্রাম্প তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সাফ জানান, হরমুজ প্রণালী কেউ এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং ওমান যদি ইরানের সঙ্গে হরমুজের যৌথ ব্যবস্থাপনার পরিকল্পনা করে তবে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্প আরও জানান, ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম চীন কিংবা রাশিয়াকে হস্তান্তর করলেও বিনিময়ে তেহরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অর্থনৈতিক ছাড় দেওয়া হবে না। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কূটনীতি ওয়াশিংটনের প্রথম পছন্দ এবং মার্কিন দূতদের প্রচেষ্টায় আলোচনা কিছুটা এগিয়েছে। তবে চুক্তি সফল না হলে প্রেসিডেন্টের সামনে অন্য সব বিকল্প খোলা রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। সেখানে বলা হয়, 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি হলে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং 1 মাসের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করবে ইরান। তবে ইরানি গণমাধ্যমের এই দাবিকে বানোয়াট ও ভিত্তিহীন গুজব বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এমন পরিস্থিতিতে ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে গভীর রাতে অন্তত 3টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এই হামলা চালানো হয় বলে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থাটি।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের টায়ার শহর এবং জহরানি নদীর দক্ষিণাঞ্চলকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। আক্রমণে লেবানিজ সেনা নিহতের খবর পাওয়া গেছে। এর আগে অঞ্চলটি থেকে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয় তেল আবিব। অন্যদিকে এই আগ্রাসন রুখতে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। কাগজে কলমে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবতা ভিন্ন। এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরই মধ্যে দেশটির অন্যতম বৃহত্তম এবং প্রাচীন শহর টায়ার সহ জাহরানি নদীর দক্ষিণ অঞ্চলকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব। সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই অঞ্চল জুড়ে লেবাননের বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল শামালি সহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে বৈরুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে লেবাননের ভেতরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি বিশাল অংশকে লেবাননের আরও গভীরে পাঠানো হয়েছে। তবে সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। জাওতার আল শারকিয়ায় মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন, রকেট হামলা চালিয়েছে তারা। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। গত মার্চে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩,২১৩ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন ৬ শতাধিক। জবাবে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলায় অন্তত ১০ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চুক্তির পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধানকে সপরিবারে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলি গোলার আঘাতে প্রাণ গেছে আরও ৪ ফিলিস্তিনির, আহত অন্তত ১৫ জন। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস এখন পর্যন্ত সম্পূর্ণ তহবিল শূন্য। ৫ মাসেও এ ফান্ডে কোনো অর্থ জমা দেয়নি কোনো দেশ। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অফ পিস চরম আর্থিক সংকটে রয়েছে। বোর্ড গঠনের প্রায় ৫ মাস পার হলেও এই তহবিলে এখন পর্যন্ত কোনো দেশ অর্থ জমা দেয়নি। খসড়া সনদ অনুযায়ী বোর্ডের স্থায়ী সদস্যপদ পেতে প্রতিটি দেশের জন্য $১০০ কোটি দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও দাতা দেশগুলোর অনীহায় তহবিলের বর্তমান সংগ্রহ শূন্যই রয়ে গেছে। ট্রাম্প এই বোর্ডে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $১,০০০ কোটি অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া কাতার, সৌদি আরব ও আরব আমিরাতও অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বোর্ডের চূড়ান্ত ক্ষমতা ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে থাকায় এবং ইউরোপের বড় দেশগুলো এটিকে এড়িয়ে চলায় তৈরি হয়েছে জটিলতা। যদিও বোর্ডের মুখপাত্র দাবি করেছেন, অনুদানের অর্থ সরাসরি জেপি মর্গান ব্যাংকের একটি হিসাবে জমা হচ্ছে। তবে স্বাধীনভাবে সেই হিসাবের তথ্য যাচাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুদ্ধবিরতি চুক্তিকে তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির ব্যস্ততম রেমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদাহকে হত্যা করেছে ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে হামাস জানিয়েছে, ওই হামলায় ওদাহর সাথে তার স্ত্রী এবং 2 ছেলেও নিহত হয়েছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে সংগঠনটির সাবেক প্রধান আল হাদাদও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান। ঈদুল আজহার সময় চালানো ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে 9 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভিয়েতনামের হ্যানয়ে তীব্র দাবদাহ, তাপমাত্রা পৌঁছালো 41 ডিগ্রি সেলসিয়াসে। ব্রিটেনে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। পর্তুগাল, স্লোভাকিয়ায় গরমে বিপাকে মানুষ। ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় 2 শিশু সহ অন্তত 11 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। পাল্টা আঘাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এর মধ্যে খার্কিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মস্কো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রুশ ড্রোনের আঘাতে ওডেসার বেশ কিছু আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় বিভিন্ন যানবাহনে। রাশিয়ার এই হামলার জবাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভ। সেখানে রুশ বাহিনীর বাংকার ও কমান্ড পোস্টগুলো লক্ষ্য করে ইউক্রেনীয় সেনারা রাতভর গোলাবর্ষণ করেছে। এতে রুশ সেনাদের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কি বাহিনী। যুদ্ধক্ষেত্রের এই তীব্র লড়াইয়ের মধ্যেই ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে ইউক্রেনের ড্রোন উৎপাদন, মজুদ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রশাসন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্রমাগত হামলার কারণে জাপোরিঝিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তাগানরোগ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলার পর সেখানে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কঙ্গোয় ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে উগান্ডা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা উপেক্ষা করেই তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কঙ্গোর রোগীদের চিকিৎসা দেওয়া উগান্ডার স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার পরই দেশটির ইবোলা টাস্কফোর্স এই কঠোর পদক্ষেপ নেয়। উগান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মানবিক সাহায্য, পণ্যবাহী কার্গো এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ছাড়া কঙ্গো সীমান্তে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। এদিকে ইবোলার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন এমন যাত্রীদের উপর 30 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা। ভিয়েতনামের হ্যানে অনুভূত তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার বিপর্যস্ত জনজীবন। একই সময় ব্রিটেনে মে মাসের ইতিহাসে নতুন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। পর্তুগাল ও স্লোভাকিয়াতেও অস্বাভাবিক গরমে বিপাকে মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে সতর্ক করছেন বিজ্ঞানীরা। বুধবার ভিয়েতনামের রাজধানী হানয়ে দিনের তাপমাত্রা পৌঁছে 41 ডিগ্রি সেলসিয়াসে। তবে রাস্তাঘাট ও কংক্রিটের তাপ বিকিরণের কারণে বাইরের অনুভূত তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরমে বাইরে কাজ করা মানুষজন পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেন। দেশটির শিল্প মন্ত্রণালয় জানায়, তাপ প্রবাহের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং অতিরিক্ত বিদ্যুৎ চাহিদায় রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে লোডশেডিং। এদিকে ব্রিটেনেও টানা দ্বিতীয় দিনের মতো মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙে। রাজধানী লন্ডনের কিছু এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ব্রিটিশ আবহাওয়া সংস্থা মেট অফিস বলছে, মে মাসে এমন গরম আগে দেখেননি তারা। সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিরসনের কারণে এমন রেকর্ড ভাঙার সম্ভাবনা আগের তুলনায় 3 গুণ বেড়ে গেছে। দক্ষিণ ইউরোপেও তাপ প্রবাহে বিপাকে মানুষ। পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঠান্ডা পানীয়, ছায়ায় ঘেরা স্থান ও বিভিন্ন উপায়ে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। অনেক পর্যটকই ইউরোপ জুড়ে বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের গ্রীষ্মকাল ভবিষ্যতে আরও দীর্ঘ উষ্ণ হতে পারে। অন্যদিকে দীর্ঘ শীতের পর স্লোভাকিয়াতেও তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাজধানী ব্রাতিস্লাভার কাছে সৈকতগুলোতে ভিড় করছেন স্থানীয় ও পর্যটকেরা। তবে দেশটির আবহাওয়া বিভাগ শিশু, বয়স্ক, অসুস্থদের জন্য সতর্কতা জারি করেছে। পশ্চিম ইউরোপের তুলনায় মধ্য ও পূর্ব ইউরোপ এখনও তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি পুরো মহাদেশেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত থেকে শুরু হয় আগুনে পুড়ে গেছে বিশাল বনাঞ্চল। হিমাচলের সোলা, কাসাউলি ও শিমলা এবং উত্তরাখণ্ডের নৈনিতালে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়। মার্চ থেকে জুন মাস পর্যন্ত তীব্র গরমের কারণে দেশটিতে প্রায়ই এমন বনাঞ্চলে আগুনের ঘটনা ঘটে। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের পাহাড়ি এলাকাগুলোতে বনাঞ্চলে আগুনের ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয় সংবাদ মাধ্যম।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে দেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় মেয়র জোহরান মামদানির। পর্তুগালের সবচেয়ে বড় জামাতে মুসল্লিদের ঢল। ইরানের সামরিক ঘাঁটিতে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা। হরমুজে নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ। প্রণালী ইস্যুতে আইন না মানলে ওমানেও আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। টায়ার শহর থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশের পর ব্যাপক হামলা, পাল্টা জবাব হিজবুল্লাহর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।